দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে সাইবার অ্যাটাক হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, বিএনপি ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে অংশ নিয়ে বক্তারা তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন। দল এবং আমাদের প্রিয় দেশের জন্য তার যে অসংখ্য ত্যাগ, সেটি স্বীকৃতি না দিলে গুরুতর অবিচার করা হবে ওনার প্রতি। কিভাবে মানবাধিকার লঙ্ঘন এবং বাক স্বাধীনতা হরণের শিকার হয়েছেন আমাদের এই নেতা এবং তার সমগ্র পরিবার। আমরা হিউম্যান রাইটস ভায়োলেশনসের কথা বলি, সারা বাংলাদেশে যে রাইটস ভায়োলেশনস হয়েছে তার একটা বড় প্রতিবিম্ব আমাদের নেতা জনাব তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য চলছে নানা চক্রান্ত। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। বিএনপিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, চলছে সাইবার অ্যাটাক। এই প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্টদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদেরকে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে প্রভাবিত করছে আমাদের। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। একই সঙ্গে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হলে রাজনৈতিক লড়াইয়ের ঘোষণা দেন। রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। শাপলা প্রতীক ছাড়া কোনো অপশন নেই বলেও জানান নেতারা। শিউলি রায়ের রিপোর্ট। রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসরুদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘণ্টা বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটির প্রতীক নৌকার তালিকা থেকে বাতিলের সুপারিশ করেছেন তারা। তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না যতক্ষণ না এটি সরকার তাদের এই আওয়ামী লীগের উপরে যে সাময়িক নিষেধাজ্ঞা আছে সেটি তুলে নেয়, অথবা আদালতের মাধ্যমে অন্য কোনো নির্দেশনা আছে। তিনি আরো বলেন, নতুন করে শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছে এনসিপি। এই প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই। আইনগত এটার কোনো বাধা শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে রাখার ক্ষেত্রে নাই। সেক্ষেত্রে আমরা নতুন একটি দরখাস্ত আজকে নির্বাচন কমিশনে জমা দিয়েছি যে শাপলাকে আগে এই প্রতীক হিসাবে তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় নাগরিক পার্টি যদি নিবন্ধনের শর্ত পূরণ করতে পারে তখন যেন আমাদেরকে এটি বরাদ্দ দেওয়া হয়। এই সময় ইসি দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন নাসরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও তিনি বলেন, শাপলা প্রতীক পেতে বাধা দিলে রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। আমরা তো নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, কোনো ব্যক্তি আকারে নয়। কিন্তু ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। গেল 22 জুন এনসিপির দলীয় নিবন্ধনে আবেদনের নিজেদের প্রতীক হিসেবে পছন্দের শীর্ষের তালিকায় রাখে শাপলাকে। তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বে নাগরিক ঐক্যেরও একই প্রতীক চায়। দুটি দলই শাপলার প্রতীক নিয়ে একাধিকবার বৈঠক করে ইসির সঙ্গে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।
ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমে অবস্থা পুরান ঢাকার মিডফোর্ড এলাকায়। হাসপাতালের নিরাপত্তা না থাকায় হাসপাতালে শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। এদিকে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদনও হয়েছে। তন্দ্রা তারণের রিপোর্ট। ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের পর রাজধানীর পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় এখনো আতঙ্ক কাটেনি। হাসপাতালে নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষার্থীরা। এ নিয়ে বিক্ষোভ করে হাসপাতাল শাটডাউন করার ঘোষণা দেন তারা। রোববার সকালে মিডফোর্ড হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে লালবাগ বিভাগের ট্রাফিক পুলিশ। মেডিকেলের শিক্ষার্থীদের নিরাপত্তায় এই উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে হাসপাতালের 2 নম্বর গেট এখন থেকে বন্ধ থাকবে। এদিকে সোহাগ হত্যার ঘটনায় গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। রাজীব ও সজীব নামের দুজনকে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করে ডিবি। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। এ নিয়ে মোট 7 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। সারা দেশে চাঁদাবাজি বন্ধ ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের মূল ফটকের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়ে সায়েন্স ল্যাব ঘুরে আবারও একই স্থানে এসে যা শেষ হয়। ছাত্র সমাজের কাছে কোনো অন্যায়ের ঠাঁই নাই নাই নাই। ছাত্র সমাজ কোনো রাজনৈতিক দলকে ভয় পায় না। আমরা কোনো রাজনৈতিক দলকে ভয় পাই না। এখনো সময় আছে। যারা দেশ অরাজকতা শুরু করেছে সে যে দলই হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন। আপনার ইতিহাস থেকে ভীত হন। এছাড়াও দেশের সমসাময়িক বিষয়ে আনসার সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোহাগ হত্যার বিষয় বলেন, হত্যাকাণ্ডের সময় ওই এলাকায় কোনো আনসার সদস্য ডিউটিতে ছিলেন না। ওখানে আমাদের আনসারের তো কোনো ব্যত্যয়ের কোনো সুযোগই নাই। আমি ওখানে ডিউটি নাই, হাউ ক্যান আই মেক সামওয়ান রেসপন্সিবল? অ্যান্ড ইট ইজ নট এরিয়া ডিফেন্স। আমি যেটা বললাম, এরিয়া প্রোটেকশন তো না। ইট ইজ নট এরিয়া প্রোটেকশন, ইট গোজ বেসড অন দ্য রোস্টার, যে কে কোথায় দাঁড়াবে এটা পুরো হাসপাতালের ডিউটি রোস্টারে ফিক্স করা আছে। আমাদের গেটে ছিল 2টা পর্যন্ত ডিউটি, ঘটনা হয়েছে বিকালে 5টার পরে। ওই সময় তো ওই জায়গায় নাই লোক। Then how can you make a ব্যত্যয়? How can you make a someone responsible? Anyone who is with the uniform supposed to react. বাট সেই রিয়াকশনের তো সুযোগ আলটিমেটলি পায় নাই, কারণ পাশেই সে যখন চলে গেছে হসপিটালের ডিরেক্টর বলছে ওকে ফরগেট ইট, বিকজ এই ধরনের ঘটনা তো ওনারা আগে দেখছে। আনসারকে শাড়ি ও চুড়ি দেওয়ার বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, এনবিআর এর আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। নাইম আফসানের রিপোর্ট। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 11তম সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একের পর এক নৃশংস হত্যা রোধে অপরাধীদের গ্রেপ্তার করাই এই অভিযানের উদ্দেশ্য। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। এক্ষেত্রে সাধারণ জনগণ সহ সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এদিকে এনবিআর এর আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায়ের অগ্রগতি নিয়ে রোববার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। এই যে প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটা অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে। এ সময় তিনি আরো বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছে, তাদের কর্মতৎপরতার মাধ্যমেই তাদের আস্থা ফিরিয়ে আনতে হবে। কি করতে পারি সেটা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।
ঢাকা মেট্রো এলাকায় নিবন্ধিত সিএনজির বাইরে অতিরিক্ত সিএনজি অটোরিকশা চলাচলের অনুমোদনের দাবিতে সড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। রবিবার সকালে বনানীর বিআরটিএ কার্যালয়ের সামনে সড়কের দুপাশে অবস্থান নেয় তারা। এতে মহাখালী থেকে বিমানবন্দর এলাকার যান চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট। রবিবার সকাল 10টায় ঢাকা মহানগরীতে নিবন্ধিত সিএনজি অটোরিকশার পাশাপাশি জেলায় নিবন্ধিত অটোরিকশা চলাচলের অনুমতি চেয়ে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বিআরটিএ ভবন ও এর আশপাশের সড়ক অবরোধ করেন চালকরা। ঘন্টার পর ঘন্টা সড়কে যান চলাচল থমকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এ সময় বিক্ষোভ উপেক্ষা করে যানবাহন চলাচলের চেষ্টা করলে শরীরে কাফনের কাপড় বেঁধে সড়কে শুয়ে পড়েন আন্দোলনকারীরা। বলেন যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। আমাদের কাছে 16টা ইউনিয়ন কাইটা নিছে, বিআরটি চেয়ারম্যানে আমাদেরকে বারবার আশ্বাস দিতেছে, আমাদের 4 দিনের টাইম নিছে, 4 দিনের টাইম দিয়ে আমাদের 14 দিন ধরে আমাদের লগে সাক্ষাৎ করে না। গাড়ি 1 বছর হইছে চলে না, আমরা এই গাড়ি দিয়ে কিভাবে চলবো? দিনভর সড়ক অবরোধ করে আন্দোলনের ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। 1 ঘন্টা 2 ঘন্টার উপর রাস্তা না বলার কিছু নাই তো ভাই, বলার দরকার নাই তো ভাই, আমাদের কিছু বলার দরকার নাই, রাস্তা ছাড়েন। ওনাদের যেহেতু এটা নিয়ে সমস্যা হয়েছে, ওনাদেরও যেমন মানে রুজির উপরে সমস্যা হয়েছে, ওনারা স্পেসিফিক জায়গায় যায় বলুক। আমাদেরকে লাঞ্চের টাইম দিছে 1 ঘন্টা, 3 ঘন্টা এখানে পড়ে রইছি। এই যে ভোগান্তি, আমরা কই যাবো বলেন সাধারণ পাবলিক? আমরা তাদেরকে বাধা দিতে চাই না, তারা আমাদেরকে শুধু শুধু বাধা দিচ্ছে। আমরা এক সাইড দিয়ে চলে যাই, তারাও অবরোধ করুক, আমরাও থাকি। তাদের আন্দোলন করার অধিকার আছে, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে নয়। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলে সংঘর্ষ বাধে দুপক্ষের। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করলে আহত হয় বেশ কয়েকজন। সিএনজি চালকদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা করে। পুলিশ আমাদেরকে উচ্ছেদ করতে চাইলো, ওরা আমাদেরকে লাঠিচার্জ করলো। পুলিশে বাড়ি দিছে মাথা, শুধু আমরা ঠেকাইছিলাম, কোনো কিচ্ছু করি না, আমরা মারি নাই, মারামারি করতে যাই না, আমরা ঠেকাইছি। আমি আসতেছিলাম, আমার বলে কি এখান থেকে চাপ, আমি বলছি কি একটু দাঁড়ান, বাচ্চাটারে উঠায় নেই। এই কথা বললে আমার বাচ্চাটার আমি এভাবে উঠাই দিয়েছি, ও আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়া পালাই দিছে। পরে সড়ক ছেড়ে যায় সিএনজি অটোরিকশা চালকরা, স্বাভাবিক হয় যান চলাচল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। শনিবার গভীর রাতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনার একাংশ ভেঙে ফেলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত 12টার পরে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয় স্থাপনাটি। এদিকে পুলিশ জানিয়েছে এটা গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়। এখানে জুলাই কেন্দ্রিক নতুন স্থাপনা তৈরি হবে, তাই রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরে স্থাপনাটি ধ্বংস করা হয়। 2013 সালে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় শাহবাগে গড়ে ওঠা এই প্রজন্ম চত্বর ভাস্কর্যটি ওই আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 420 জন হাসপাতালে ভর্তি আছেন, মারা গেছেন একজন। রোববার স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যের চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 14,880 জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 56 জনের। এডিস মশাবাহিত এ রোগে মোট আক্রান্তের 78% ঢাকার বাইরে। ডেঙ্গুর এমন অভিজ্ঞতা না থাকায় ভবিষ্যতে ডেঙ্গু পরিস্থিতি অনেক জটিল হওয়ার আশঙ্কা প্রকাশ করছে জনস্বাস্থ্য বিভাগ। ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল থামার পর পানি সরতে শুরু করেছে ফেনী ও নোয়াখালীর দুর্গত এলাকা থেকে। এতে দুই জেলা জুড়ে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পাকা আধা পাকা বহু সড়ক এখন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ও মৎস্য খাতে। বন্যা পরবর্তী খাদ্য সংকটে রয়েছে অনেক স্থানের মানুষ। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয় ও মাওলা সুজনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। স্মরণকালের ভয়াবহ বন্যার বছর না পেরোতেই ফের পানিতে ডুবেছে ফেনীর জনপদ। তবে বৃষ্টি বন্ধ ও রোদ উঠাই বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে লোকজন।
জেলায় দুর্গত এলাকায় পানি নামার সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। কিছু কিছু এলাকায় হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি রয়েছে। অনেক এলাকায় খাদ্য ও নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষের ভোগান্তি এখনো কমেনি। ফিশারির মাছ বলতে মুরগি খামার বলতে আপনার গবাদি পশু সবকিছু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি 2024 সালে। 2024 সালে আমরা সরকারের কাছে প্রত্যাশা করছিলাম যে সরকার আমাদের জন্য কিছু করবে, টেকসই বাঁধ নির্মাণ করবে। 2025 সাল আসার পরেও আমরা সরকারের থেকে এক পর্যন্ত কিছুই দেখি নাই। দুয়ার পানি উঠে গেছে, খানা দানা নাই, রান্না বাড়া নাই, সবকিছু চুলাতে পানি উঠে গেছে। ওই এখন বন্যার কারণে আমরা কিছু করতে পারছি না। আমরা হাঁটতে চাই না, হারি না, পানি সবসময় আমাদেরকে ফসল নষ্ট করে গেলে আমরা কৃষিকাজে আমরা বরাবর লস দিতেছি। এবার বন্যায় ফেনীতে 1000-এর বেশি মৎস্য ঘের এবং 1655 হেক্টর আমন বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বন্যায় এখন পর্যন্ত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রাণী সম্পদে 64,98,750 টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল কলেজে যাইতে পারতেছি না, পরীক্ষা দিতে পারতেছি না। এক একটা কৃষক মনে করতে কত, এই যে এখন আবার মনে করেন কি বীজ পাওয়া যাবে কিনা তাও নিয়ে সন্দেহ। আমাদের মনে করতে বাড়িতে গরু, হাঁস, মুরগি, মাছ সব শেষ। আমাদের আছে কি যে 24-এর না কাটতে এখন মনে করেন 25। এদিকে নোয়াখালী জেলার 6টি উপজেলার 57টি ইউনিয়ন জলাবদ্ধতার কবলে পড়েছিল। জলাবদ্ধতায় জেলায় 7,660 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। 40,000-এরও বেশি মাছের খামার ক্ষতির সম্মুখীন হয়েছে। টমেটো, কহি অনেক কিছু লাগাইছি, কিন্তু সব আমার মনে করেন এই পানিতে উঠে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি এগুলা অনেক ঋণগ্রস্ত করে ঋণ নিয়ে আমি মনে করেন এই ফসলগুলা করছি। এখন আমি এই মানুষের ঋণের টাকা কিভাবে দেবো, আমি এখন দিশেহারা হয়ে গেছি। বেগুন গাছ, ওটা ভেন্ডি গাছ সবগুলো মরে গেছে। জীবন যুদ্ধে ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তা চান দুর্গত মানুষগুলো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।